চোরাই পথে আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, নারী ইস্যু ও এক্স অ্যাকাউন্ট হ্যাক নিয়ে ব্যবসা করছে একটি রাজনৈতিক দল। সকালেই কিশোরগঞ্জের কাটিয়াদীতে নির্বাচনী জনসভায় জামায়াতের আমির এসব কথা বলেন। পরে ময়মনসিংহ সার্কিট হাউস ময়দান এবং গাজীপুরের জনসভায় যোগ দেন ডাক্তার শফিকুর রহমান। গাজীপুর থেকে ফিরে এস এম আরিফের রিপোর্ট। গাজীপুরের রাজবাড়ী মাঠে জামায়াত ইসলামীর এই নির্বাচনী জনসভা যোগ দেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির জানান, পরিবার কেন্দ্রিক রাজনীতির ধারা পাল্টে দেয়া হবে। শিল্প এলাকায় গার্মেন্টসে যারা শ্রম দেন তাদের বাচ্চারা অনেক সময় ভালো শিক্ষার আলো থেকে বঞ্চিত হন। আমরা কথা দিচ্ছি, পরিবার কেন্দ্রিক রাজনীতি, রাজার ছেলে রাজা, রাজনীতির এই ধারা পাল্টে দেব ইনশাআল্লাহ। একজন শ্রমিক ভাই কিংবা বোনের সন্তান, সেও যদি মেধাবী হয়, তার মেধা বিকাশের দায়িত্ব নেবে সরকার, দায়িত্ব নেবে রাষ্ট্র। আমরা চাই তাদের মধ্য থেকে আগামী দিনের প্রধানমন্ত্রী বের হয়ে আসুক। ঋণ খেলাপিদের নির্বাচনে রেখে যারা দুর্নীতি বন্ধ করার কথা বলে, তাদের হাতে সাধারণ মানুষ নিরাপদ নয় বলেও মন্তব্য করেন তিনি। 49 জন ঋণ খেলাপি যাদেরকে বগলের নিচে নিয়ে নির্বাচন করছে, আগে তাদেরটা বাতিল ঘোষণা করেন। যদি সাহসিকতার সাথে এটা করতে পারেন, জনগণ কিছুটা বিশ্বাস করবে, হ্যাঁ ওনাদের সদিচ্ছা আছে। আর যদি ঋণ খেলাপিদেরকে বগলের তলে রাইকা বলেন যে আমরা দুর্নীতিমুক্ত দেশ গড়ব, তাহলে বিষয়টা এমন হবে যে আপনারা যা বলেন তা করেন না, আর যা করেন তা বলেন না। পরে গাজীপুরের 5টি আসনের 11 দলীয় জোট প্রার্থীদের হাতে দলীয় প্রতীক তুলে দেন আমিরে জামায়াত। দায়িত্ব নিতে হবে তো। জনগণের রায়ে এবার রাষ্ট্র ক্ষমতায় বসতে চায় জামায়াত ইসলামী। লক্ষ্য পূরণে নানা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন দলটির আমির। বলেন, ক্ষমতায় গেলে ন্যায় ও ইনসাফের রাষ্ট্র গড়ে তুলবে জামায়াত। এর আগে কিশোরগঞ্জ ও ময়মনসিংহের নির্বাচনী জনসভায় যোগ দেন জামায়াতের আমির। কিশোরগঞ্জের কটিয়াদী কলেজ মাঠে তিনি বলেন, নারী ইস্যুকে কাজে লাগিয়ে একটি গ্রুপ জামায়াতের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে। আমার টুইটার, যেটাকে এখন এক্স বলে, সেই এক্স আইডি হ্যাক করে অত্যন্ত নোংরা মেসেজ সেখান থেকে দেওয়া হয়েছে। যদি কারো চরিত্র হননের জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু করেন, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী ওই পাওনাটা সমঝে নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। এরপর ময়মনসিংহে আয়োজিত জনসভায় যোগ দিয়ে জামায়াতের আমির জানান, ক্ষমতায় গেলে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা করা হবে। যে কোনো মূল্যে আমাকেই জিততে হবে, এটি 11 দলের দর্শন নয়। জনগণের কলিজা, হৃদয় জয় করে তাদের ভালোবাসা, তাদের সমর্থন, তাদের স্বচ্ছ ভোট নিয়ে ইনশাআল্লাহ 12 তারিখের পরে 13 তারিখ নতুন বাংলাদেশের উদয় হবে ইনশাআল্লাহ। এস এম আরিফ, মাই টিভি। দীর্ঘ 20 বছর পরে আগামীকাল বুধবার বরিশাল যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনে চলছে শেষ সময়ের প্রস্তুতি। একদিকে সংসদ নির্বাচন, অন্যদিকে দলের চেয়ারম্যানের আগমনে যুক্ত হচ্ছে ভিন্ন মাত্রা। অবহেলিত দক্ষিণের জনপদের নানা দিক তুলে ধরতে প্রস্তুত দলীয় নেতাকর্মীরা। আসাদ চৌধুরীর ক্যামেরায় পারভেজ রাসেলের রিপোর্ট। পদ্মা পায়রা পর্যটন ঘেরা দক্ষিণের জনপদ বরিশাল হলেও ভৌগোলিক দিক থেকে সবচেয়ে অবহেলিত এ অঞ্চলের মানুষ। দীর্ঘ 20 বছর পরে আগামী 4 জানুয়ারি বুধবার বরিশালের মাটি ও মানুষের কাছে আসছেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। তার আগমনে নতুন স্বপ্নে বিভোর এ জনপদের মানুষ। আমরা জনতার সাথে মিশতেছি, এতে করে সুন্দর ভোট হয়, একটা স্থিতিশীলতা হয়, শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়। আমরা জানি যে এই ভোটের উপরে অন্যান্য অনেকগুলো ভোট নির্ভর করে। আমরা দক্ষিণ অঞ্চলের উন্নয়ন চাই, আমাদের কোনো মিল কারখানা নাই, আমাদের ভোলার গ্যাস চাই, আমাদের ভোলার ব্রিজ চাই, আমরা আধুনিক সমুদ্র সৈকত চাই। বেলস পার্ক মাঠে যোগ দিবেন বিএনপির সমাবেশে, শুনবেন তৃণমূল নেতাকর্মীদের না বলা কথা, করবে তার সমাধান। তাকে বরণ করতে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি ও অঙ্গ সংগঠন। আমাদের 4 লেন, এটা ঢাকা থেকে কুয়াকাটা, এটা আমাদের জরুরি দরকার। আমাদের ট্রেন লাইন দরকার, আমাদের ভোলার গ্যাস বরিশালে আনা দরকার, ভোলা বরিশাল সেতু দরকার, এগুলো খুবই জরুরি। দীর্ঘ 17 বছর তিনি দেশে বাইরে থেকে রাজনীতি করেছেন,
এবং তার কোনো ভিডিও ক্লিপও কেউ প্রকাশ করতে পারতো না। এরকম আমাদের সাংগঠনিক অভিভাবক তিনি আসবেন, তাকে দেখার অধীর আগ্রহ অপেক্ষা করছে তরুণ সমাজই। তারা বিশ্বাস করে চেয়ারপারসন তারেক রহমানকে এক নজর দেখতে কয়েক লাখ মানুষ জড়ো হবে এ মাঠে। তার মুখের বার্তা নিয়েই গড়বে আগামীর নিরাপদ টেকসই এক বাংলাদেশ। জনাব তারেক রহমান 31 দফা যে কর্মসূচি ঘোষণা করেছেন তার বাস্তবায়ন করার জন্য তিনি দিকনির্দেশনা দেবেন এবং সেই লক্ষ্যেই আগামী 12 তারিখ নির্বাচনে এই অঞ্চলের 21টি সিট আমরা জনাব তারেক রহমানকে উপহার দেব। আমি মনে করি তিনি বরিশালে এসে এই ভোলা থেকে গ্যাস আনার ব্যবস্থা করে দিবেন এবং আমাদের বিসিকের উন্নয়ন করবেন। ইতিমধ্যে সমাবেশকে নিরাপত্তা দিতে প্রস্তুত বরিশাল মেট্রোপলিটন পুলিশ। পুরো মেট্রো এলাকায় আমাদের পুলিশি নিরাপত্তা জোরদার করেছি। চেকপোস্ট তো আপনারা জানেন ইতিমধ্যে আমাদের অবৈধ যানবাহন, কোনো অবৈধ মোটরসাইকেল যেন শহর এলাকায় চলাফেরা না করতে পারে, কোনো অপরাধী যেন সেই বাহন ব্যবহার করে কোনো অপরাধ না করতে পারে, সেই লক্ষ্যে আমাদের সতর্ক অবস্থা আছে, আমাদের চেকপোস্ট চলমান রয়েছে। একদিকে নির্বাচন, অপরদিকে বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের আগমন যুক্ত করছে ভিন্ন মাত্রা। ব্লেস পার্কের এই মাঠের সমাবেশে তার দেয়া নির্দেশনায় বিভাগের 21 আসনের বিএনপির মনোনীত প্রার্থীদের জয় হবে সুনিশ্চিত, এ প্রত্যাশাই বিএনপির নেতাদের। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। ফরিদপুরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সমাবেশ বুধবার। দীর্ঘ প্রায় 20 বছর পর তিনি ফরিদপুরে যাচ্ছেন। সকাল 11টায় ফরিদপুর জেলা বিএনপি আয়োজিত এই সমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। সমাবেশকে কেন্দ্র করে বিএনপি এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। ইতিমধ্যে জেলার বিভিন্ন এলাকায় প্রস্তুতি সভা, প্রচার কার্যক্রম শুরু হয়েছে। দলীয় নেতাদের আশা, সমাবেশে কয়েক লাখ মানুষের সমাগম হবে। এ জনসভায় ফরিদপুর অঞ্চলের 5 জেলার 15 জন প্রার্থীকে পরিচয় করিয়ে দেওয়ার কথা রয়েছে। বাংলাদেশ টেলিভিশনে আগামী সোমবার বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচন কমিশন বিটিভি মহাপরিচালককে এ সংক্রান্ত ব্যবস্থা নেয়ার জন্য বলেছে। আসন্ন গণভোটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 উপলক্ষে বিটিভিতে রাজনৈতিক দলের দলীয় প্রধানের বক্তব্য প্রচারের জন্য স্লট বরাদ্দ সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশন নির্দেশনা জারি করেছে। এর আওতায় প্রতিদ্বন্দ্বী দলগুলোর প্রধানরা বক্তব্য রাখার সুযোগ পাবেন। মঙ্গলবার ইসি সচিবালয়ের সহকারী পরিচালক জনসংযোগ মোহাম্মদ আসাদুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এবারে নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও বলেন, 71 জাতির অস্তিত্ব ও শেকড়। সকালে ঠাকুরগাঁয়ে নির্বাচনী মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে উল্লেখ করে সমৃদ্ধ দেশ গড়তে সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। একটা গোষ্ঠী ওই 71কে পিছিয়ে ফেলতে চায়। 71কে পিছিয়ে ফেললে আমি আমার অস্তিত্ব চর্চা করব। সেই জন্যই আমি সবসময় এই কথা জীবন গলায় করি, 71 হচ্ছে আমার মূল অস্তিত্ব, এটাকে নিয়েই আমাকে দিলাম। এখানে আমরা ওই 1971 সালে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সব একসাথে এক হয়ে আমরা স্বাধীনতা যুদ্ধ করি। এখানে ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে, মিথ্যা প্রচারণা করা হচ্ছে, যেগুলো আপনারা আমাদের স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে ভুল হতে পারে। নির্বাচন পর্যবেক্ষকদের বেশিরভাগই একটি রাজনৈতিক দলের বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র, দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদি আমিন। দুপুরে রাজধানী গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মাহদি আমিন বলেন, স্বাধীনতার ইতিহাস নিয়ে জামায়াত আমির মিথ্যাচার করছেন। আমরা গতকালকে দেখেছি জামাতের আমির চট্টগ্রামে একটা সমাবেশে বলেছিলেন যে কর্নেল অলি আহমেদ সবার আগে উই রিভোল্ট বলে চিৎকার করে উঠেছিলেন। দেখুন, মুক্তিযুদ্ধের ইতিহাসটা একটা মীমাংসিত বিষয়। সারা বাংলাদেশের প্রতিটি মানুষ জানেন যেটি সত্য, যেটি সঠিক। ফ্যাসিবাদী বয়ানে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা, এই দায়িত্ব কেন একটি রাজনৈতিক দল নিচ্ছে সেটি ওনাদেরকে প্রশ্ন করলেই ভালো। তিনি যদি নিজেই ইতিহাস বিকৃতিতে কোনো বয়ান তৈরি করতে চান, দেশের মানুষ তাতে স্বাভাবিকভাবেই স্তব্ধ। আমরা মর্মাহত এবং বিশ্বাস করি যা সত্য, যা সঠিক, যা ন্যায়সঙ্গত সেটি দেশের মানুষের সামনে
নির্মমভাবে উপস্থাপন করতে হবে। জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, নির্বাচন যত ঘনিয়ে আসছে প্রশাসন তার পূর্বের রূপ দেখাচ্ছে। নির্বাচন কমিশনের প্রশাসনের পক্ষপাতিত্বের ফলে এখন সরকারি কর্মকর্তারাও প্রকাশ্যে ধানের শীষের ভোট চাচ্ছেন, যা গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ। দুপুরে নাটোরের সিংড়ায় নাটোর ৩ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী জার্জিস কাদিরের নির্বাচনী পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমরা দেখছি এই পক্ষপাতিত্বের ফলে, নির্বাচন কমিশনের এই পক্ষপাতিত্বের ফলে, প্রশাসনের এই পক্ষপাতিত্বের ফলে এখন সরকারি অফিসাররাও ধানের শীষের জন্য ভোট চাচ্ছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে পুরো দামে প্রচারণায় নেমে পড়েছেন রাজধানী সহ সারা দেশের প্রার্থীরা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত নিজ নিজ এলাকায় উঠান বৈঠক, মতবিনিময় সভা ও গণসংযোগে ব্যস্ত সময় পার করেছেন তারা। চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত এলাকা গঠনের প্রতিশ্রুতি দিচ্ছেন সব প্রার্থীরা। ইলিয়াস মাতপুরের প্রতিবেদন। সারা দেশের মতো রাজধানীতেও জমে উঠেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা। সকাল থেকে প্রার্থীদের প্রচারণায় সরগরম বিভিন্ন এলাকা। এ সময় প্রার্থীরা ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। রাজধানীর রূপনগরের বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেন ঢাকা ১৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল হক। একটি বিশেষ রাজনৈতিক দল ক্ষমতার মোহে বিভোর হয়ে ভোটারদের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বৃহৎ একটি জনগোষ্ঠী রয়েছে, নিম্ন আয়ের মানুষ, মধ্যম আয়ের মানুষ, তাদের স্থায়ী পুনর্বাসন করাটা অত্যন্ত জরুরি। আল্লাহ যদি আমাকে নির্বাচিত করে, আমি এই মানুষগুলোকে সবার আগে স্থায়ী পুনর্বাসন করতে চাই। তারপরের ভিতরে আমাদের কিছু মৌলিক সমস্যা রয়েছে, গ্যাসের সমস্যা রয়েছে, বিদ্যুতের সমস্যা রয়েছে, পানির সমস্যা রয়েছে এবং কিছু জলাবদ্ধতার সমস্যা রয়েছে। তো এই বিষয়গুলো ইতিমধ্যে আমি চিহ্নিত করেছি, বাট সবচেয়ে যে বিষয়টিকে আমি গুরুত্ব দিচ্ছি সেটা হচ্ছে যে আমাদের শিক্ষাক্ষেত্রে আমাদের প্রত্যেকটি ঘরে ঘরে আমি শিক্ষার আলো পৌঁছে দিতে চাই। ঢাকা ১৪ আসনের বিভিন্ন এলাকায় প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম তুলি। এই আসনকে সন্ত্রাস, মাদক ও দখলমুক্ত একটি নিরাপদ ও বাসযোগ্য এলাকা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। সকল তরুণদের জন্য শিক্ষার পাশাপাশি তাদের বিভিন্ন প্রশিক্ষণের, কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করা, আইটি সেক্টরটাতে ডেভেলপমেন্ট প্রজেক্টে তাদেরকে কাজে লাগানো, বিভিন্ন কোর্সে যদি তাদেরকে দেওয়া যায় সেই ক্ষেত্রে তাদেরকে এনগেজ করা এবং তাদের জন্য সরকারি প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি বেসরকারি যে সংস্থাগুলো আছে তাদের সাথে লিয়াজো মেনটেন করে যতটা সম্ভব কর্মসংস্থানের অভাবটা ঘুচিয়ে নিয়ে আসা। এদিকে রাজধানীর বাটা সিগন্যাল ও নিউ মার্কেট এলাকায় গণসংযোগ করেন ঢাকা ১০ আসনের জামাত মনোনীত প্রার্থী জসিমউদ্দিন সরকার। নির্বাচিত হলে চাঁদাবাজি, দখলদারিত্ব, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। আমার এই 10 নির্বাচনী এলাকার মধ্যে জিগাতলা স্টাফ কোয়ার্টার, গ্রিনডো স্টাফ কোয়ার্টার, বিভিন্ন জায়গায় যারা আমার পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন করছেন তাদেরকে হুমকি ধমকি দেওয়া হচ্ছে। আমি স্পষ্ট বলতে চাই, কোনো হুমকি ধমকিতে কাজ হবে না। জনগণ 12ই ফেব্রুয়ারিতে এই হুমকি ধমকির প্রতিবাদে দাঁড়িপাল্লার ব্যালটে ভোট দিয়ে তার জবাব দেবেন ইনশাআল্লাহ। নির্বাচনের পরিবেশ, লেভেল প্লেইং ফিল্ড এখনো হয়নি। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, জাতীয় নির্বাচন নিয়ে সরকার, নির্বাচন কমিশন, পুলিশ ও সেনা, নৌ ও বিমান বাহিনী সহ সবাই আগ্রহী। সেখানে নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই। মঙ্গলবার 3 বাহিনীর প্রধানদের গাজীপুর জেলা পরিদর্শন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। তিনি বলেন, নির্বাচনের দিন যারা র্যাগিং এবং ভোটারদের ভোট কেন্দ্রে যেতে বাধা দেবে তাদের বিরুদ্ধে সেনাবাহিনী অ্যাকশন নেবে। এ সময় নৌ ও বিমান বাহিনী প্রধানও বক্তব্য রাখেন। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026কে সামনে রেখে গাজীপুর জেলা পরিদর্শন করেছেন সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধান। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এ সফরে অংশ নেন। পরিদর্শনকালে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে ঢাকা বিভাগের গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন 3 বাহিনীর প্রধান। সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। কিছু মানি ট্রানজ্যাকশন হতে পারে বিকাশের মাধ্যমে, সেটা নির্বাচনকে প্রভাবিত করার জন্য।
এ সময় তিন বাহিনীর প্রধান দায়িত্ব পালনে পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা ও ধৈর্যের উপর গুরুত্ব আরোপ করেন। তারা বলেন, নির্বাচন না হওয়ার কোনো কারণ নেই। একই সাথে জনগণকে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানান। যে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে হবে আমাদেরকে, সেই উদ্দেশ্যে সাধারণ ভোটারদের মনে আস্থা জোগাতে হবে। আপনাদের দৃশ্যমান উপস্থিতি, যারা ফিল্ডে ডিপ্লয়েড থাকবেন, সবাই দৃশ্যমান উপস্থিতি বৃদ্ধি করতে হবে, বসে থাকা যাবে না। প্রশাসনকে সহায়তা করার জন্য যে মাঠে ঘাটে নিয়োজিত রয়েছে তিন বাহিনীর সদস্যবৃন্দ, সেটারই একটা চূড়ান্ত রূপ, একটা সফল পরিণতি হবে এই একটি সফল নির্বাচন আয়োজনের মাধ্যমে। এবং সেই নির্বাচন আয়োজনের জন্য আমরা সবাই একতাবদ্ধ। সুন্দর নির্বাচন করার জন্য ক্যাপেবল, আমরা সবাই আগ্রহী। নির্বাচন কমিশন আগ্রহী, সরকার আগ্রহী, আপনার অ্যাডমিনিস্ট্রেশন আগ্রহী, পুলিশ আগ্রহী, সেনাবাহিনী আগ্রহী, বিমান বাহিনী, নৌবাহিনী, সবাই। সেখানে নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নাই। সফরকালে ইন এইড টু দ্য সিভিল পাওয়ারের আওতায় মোতায়েন থাকা সশস্ত্র বাহিনীর সদস্যদের কার্যক্রম সরজমিন পরিদর্শন ও প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন তারা। পোলিং স্টেশনে যাতে বাধা প্রদান করা ইত্যাদি, সেটার জন্য আমরা আশা করব যে আমার বাহিনী এদের বিরুদ্ধে অ্যাকশন নেবে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। নির্বাচনে দলীয় এজেন্ডা বাস্তবায়নের প্রমাণ মিললে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে আগারগাঁয়ে কোস্ট গার্ডের অনুষ্ঠানে তিনি এই হুঁশিয়ারি দেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কিছু সহিংসতা হচ্ছে, তবে অতীতের চেয়ে এবারে নির্বাচন সুষ্ঠু হবে। নির্বাচনের নিরপেক্ষতা বজায় রাখার বিষয়ে তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো ব্যক্তি, দল বা রাজনৈতিক এজেন্ডার সঙ্গে জড়িত হলে সংশ্লিষ্ট সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বর্তমান সরকার বাংলাদেশ কোস্ট গার্ডের সার্বিক উন্নয়নে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। আপনারা জেনে আনন্দিত হবেন যে কোস্ট গার্ড আধুনিকায়নের অংশ হিসেবে বুলেট প্রুফ সুবিধা সম্পন্ন হাই স্পিড বোট, গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন সহ সার্ভিলেন্স ড্রোন ক্রয়ের কার্যক্রম চলমান রয়েছে। অস্ট্রেলিয়ান বর্ডার ফোর্স কর্তৃক উপহার হিসাবে 12টি সার্ভিলেন্স ড্রোন ইতিমধ্যে কোস্ট গার্ডে অন্তর্ভুক্ত হয়েছে। নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার ঐক্যবদ্ধভাবে কাজ করবে। দ্বৈত নাগরিকত্ব তথ্য গোপনের অভিযোগে ঢাকা 11 আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদ ইসলামের দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে এম এ কাইয়ুমের নির্বাচনে অংশগ্রহণ করার আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী রুহুল কুদ্দুস কাজল। তবে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার কথা জানান নাহিদ ইসলামের আইনজীবী মোহাম্মদ হোসেন। আরও জানাচ্ছেন রাকিব হাসান। ঢাকা 11 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর এম এ কাইয়ুমের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগ এনে প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে সোমবার হাইকোর্টে একটি রিট দায়ের করেন 11 দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার উভয় পক্ষের দীর্ঘ শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোহাম্মদ আসিফ হোসেনের দ্বৈত বেঞ্চ রিটটি খারিজ করে দেন। ফলে ডক্টর এম এ কাইয়ুমের নির্বাচনে অংশগ্রহণ করা আর কোনো বাধা থাকলো না বলে জানান তার আইনজীবী রুহুল কুদ্দুস কাজল। তিনি অভিযোগ করেন, নির্বাচন থেকে এম এ কাইয়ুমকে দূরে সরানোর অপকৌশল হিসেবে এই ধরনের রিট করা হয়েছে। এনসিপি প্রধান জনাব নাহিদ ইসলাম আজকে ঢাকা 11 আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জনাব এম এ কাইয়ুমের প্রার্থিতা বাতিল করার যে আবেদন রিট পিটিশন করেছিলেন, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একটি ডিভিশন বেঞ্চ আজকে উভয় পক্ষের শুনানি শেষে তার রিট পিটিশনটা সরাসরি খারিজ করে দিয়েছেন। এই সরাসরি খারিজের মাধ্যমে তিনি জনাব এম এ কাইয়ুমের অন্য দেশের নাগরিকত্ব গ্রহণের যে বিষয়টি তিনি উল্লেখ করেছেন তার কোনো সারবত্তা থাকলো না। তবে রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার কথা জানান নাহিদ ইসলামের আইনজীবী মোহাম্মদ হোসেন। আমরা এটার বিরুদ্ধে আপিলের ডিভিশনে যাব। আপিলের ডিভিশনে আমরা ইনশাল্লাহ প্রতিকার পাব। আপনারা জানেন আজকে সকালবেলা 3টি মামলায় মহামান্য আপিল বিভাগ এরকম অর্ডার দিয়েছেন যে যারা ডিফল্টার এবং ডুয়াল সিটিজেন, যারা ডিফল্টার তাদের নির্বাচন হওয়ার পরেও নির্বাচনী ফলাফল স্থগিত থাকবে, উইথহেল্ড থাকবে।
এদিকে চট্টগ্রাম 4 আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরী এবং চট্টগ্রাম 2 আসনে বিএনপি মনোনীত প্রার্থী সারওয়ার আলমগীর নির্বাচনে অংশ নিতে পারবেন বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। আজকে আপনারা জানেন যে আদালত তাদেরকেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য এবং তাদের প্রার্থিতায় কোনো বাধা নেই, নির্বাচন হবে এবং তারা নির্বাচন করতে পারবেন এমন একটি আদেশ আজকে দিয়েছেন। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। চট্টগ্রাম 4 আসনে আসলাম চৌধুরী ও চট্টগ্রাম 2 আসনে সারওয়ার আলমগীরের ধানের শীষ প্রতীকে ভোট করতে কোনো বাধা নেই। সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ বিষয়ে আদেশ দেন। এছাড়াও চট্টগ্রাম 2 আসনে বিএনপি মনোনীত প্রার্থী সারওয়ার আলমগীরের প্রার্থিতা বাতিলের আদেশ স্থগিত করে আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়ারও নির্দেশ দেওয়া হয়। আজ পবিত্র শবে বরাত বিশ্বের বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসলমানরা নফল ইবাদতের মধ্য দিয়ে অতিবাহিত করেন। সৌভাগ্যময় রজনী হওয়ায় আল্লাহ তাআলার দরবারে গুনাহ মাফের পাশাপাশি রহমত ও বরকত দানের ফরিয়াদ করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ইউসুফ আলীর রিপোর্ট। শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতকে বলা হয় শবে বরাত। এশার নামাজের আজান হওয়ার সাথে সাথে মসজিদ প্রাঙ্গণে মুসল্লিদের ভিড় বাড়তে থাকে। জামাতে ফরজ সালাত আদায়ের পর সুন্নত ও ওয়াজিব নামাজের পাশাপাশি নফল ইবাদতে মশগুল হন মুসল্লিরা। ইবাদত বন্দিগির ফাঁকে মহান রবের দরবারে মুনাজাত করেন মুসল্লিরা। শবে বরাত তো আলহামদুলিল্লাহ যে একটা নফল ইবাদত করার এবং রোজা আসতেছে তার প্রস্তুতি নেওয়ার একটা আগাম বার্তা। দুনিয়াবাসী যারা আছেন, যারা ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহ তাআলা এরকমভাবে তাদেরকে মাফ করে দেন। আল্লাহর কাছে আমরা নিজের গুনাহ মাফ করার জন্য দোয়া চাচ্ছি এবং সমস্ত বিশ্বের মুসলমানদের জন্য আমরা এই রাত্রিতে দোয়া চাচ্ছি। অধিক নেকি লাভের আশায় অনেকে দান করেন অসহায়দের। সারা বিশ্বের মানুষের জন্য দোয়া করেছি, বাবা মার জন্য দোয়া করেছি যেন পরের দিনগুলো অনেক ভালো যায় এবং সামনেই রমজান মাস আসছে, তো সেই মাসটা যেন ইনশাল্লাহ রোজা রাখতে পারি। আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলাম যেন পিছনের সকল গুনাহ মাফ করে দিয়ে সামনের দিনগুলোতে যেন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, আল্লাহর আহকাম যেন আমরা মেনে চলতে পারি। মুসলমানদের জন্য যে 4টি বরকতময় রজনী রয়েছে তার মধ্যে অন্যতম শবে বরাত। তাই তো অধিক নেকি লাভের আশায় এশার নামাজের পর এই রাত্রিতে নফল ইবাদত বন্দিগির মাধ্যমে পার করেন বিশ্বের অসংখ্য ধর্মপ্রাণ মুসলমান। জাতীয় মসজিদ বাইতুল মুকাররম থেকে ইউসুফ আলী, মাইটিভি। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সংস্থাটির নতুন নাম হবে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স বা SIF। সচিবালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। পুলিশের মনোবল কর্মদক্ষতা আগের তুলনায় বেড়েছে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় কোনো সমস্যা হবে না। আরও জানাচ্ছেন রাকিব হাসান। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। র্যাবের পুনর্গঠনের বিষয়ে প্রধান উপদেষ্টা প্রতিরক্ষা জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ এর সভাপতিত্বে একটা কমিটি গঠন করা হয়েছিল। এই কমিটি র্যাবের যে নূতন নাম, আজকে থেকে এটা নূতন নাম করা হচ্ছে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স SIF, এটা সুপারিশ করেছে এবং মাননীয় প্রধান উপদেষ্টা এটা অনুমোদন দিয়েছে। এটার সাথে পোশাকও পরিবর্তন হচ্ছে, পোশাক অলরেডি পরিবর্তন করে আপনাকে কিন্তু একবার দেখানো হয়েছিল। ওই পোশাকগুলি বানানো শুরু হয়েছে, হয়তো এই নেক্সট সপ্তাহে আপনি দেখবেন যে ডিজি হয়তো ওই পোশাকও গায়ে দেওয়া হয়েছে। মব কালচার থেকে বেরিয়ে আসতে সময় লেগেছে উল্লেখ করে আগামী নির্বাচন খুবই ভালোভাবে সম্পন্ন হবে বলেও জানান তিনি। এখন পুলিশের মনোবল অনেক বেড়ে গেছে, তাদের কর্মক্ষমতা অনেক বেড়ে গেছে। এই জন্য ইলেকশনে কোনো ধরনের কোনো অসুবিধা হবে না, কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। এ সময় লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারের তথ্য তুলে ধরেন সশস্ত্র বাহিনী বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলী হায়দার সিদ্দিকী। 107টা অস্ত্র উদ্ধার সক্ষম হয়েছি আমরা, 613 অ্যামিউনিশন এবং 867 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন ব্যারিস্টার জয়মা রহমান। রাজধানী গুলশানে সোসাইটি পার্কে বিএনপি কন্টেন্ট জেনারেশন টিমের আয়োজনে
প্রতিবন্ধী শিশুদের সাথে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি বলেন, শত প্রতিকূলতা মোকাবেলা করে এগিয়ে যাওয়া প্রতিবন্ধীরা দেশের গর্ব। এ সময় 25 জন শারীরিক, মানসিক ও বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের বিভিন্ন সমস্যা ও তাদের কথা মনোযোগ সহকারে শোনেন তিনি। প্রতিবন্ধী শিশুরা তাদের অধিকার নিশ্চিতে সুনির্দিষ্ট কিছু প্রস্তাবনা তুলে ধরেন। বিএনপি ক্ষমতায় গেলে সুবিধাবঞ্চিত এসব মানুষের জন্য নানা পরিকল্পনা তুলে ধরেন দলের চেয়ারম্যান ও তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। ইউনিভার্সাল ডিজাইনটা করতে আপনি যে বললেন শুধু প্রতিবন্ধীদের জন্য সহজ সুবিধা করা না, সবার জন্য, হুইল চেয়ার অ্যাক্সেসের জন্য, প্র্যামের জন্য, সাধারণ প্র্যামের জন্য, যদি কোনো আরও বয়স্ক কেউ থাকে অনেক কিছু দিক দিয়ে। তো আপনি যে বললেন যে দেশের গর্ব আপনারা হবেন, আর আপনারা তো দেশের গর্বই। আমার মনে হয় এত কষ্ট করেও যে আপনারা এত কিছু করে দেখাতে পেরেছেন, এটা কোন মানে সেন্সেশনাল। সো আমার কাছ থেকে তো আমরা চাই যে এইরকম আরও আপনিও আরও সুযোগ করবেন, হয়তো আপনিও আরও সুযোগ পাবেন এরকম আরও প্ল্যাটফর্মে আসতে, আরও কথা বলতে, জানতে, শিখতে আর একসাথে কাজ করতে, ইনশাল্লাহ। বঙ্গভবনের ইমেইল ব্যবহার করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল হ্যাকের অভিযোগ করেছে জামায়াত। এ নিয়ে তদন্ত করে অগ্রগতির বিষয়ে বিস্তারিত জানাতে রাষ্ট্রপতির কার্যালয়কে 24 ঘন্টার সময় বেঁধে দিয়েছে দলটি। বিকেলে দলটির আইটি বিশেষজ্ঞদের দেয়া ফরেন্সিক রিপোর্ট জমা দেওয়ার পর বঙ্গভবন থেকে বেরিয়ে একথা জানান দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সিরাজুল ইসলাম। সরকারি প্রতিষ্ঠানের এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়ে হতাশা প্রকাশ করেন তিনি। সরকারি এই দপ্তর থেকে এরকম মেইল পাঠিয়ে সেখানে হ্যাক করার জন্য যে প্রচেষ্টা চালানো হয়েছে সেটা নিঃসন্দেহে গর্হিত কাজ। মহামান্য রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী NDC-PSC তিনি আমাদের সাথে কথা বলেছেন। আগামী 24 ঘন্টার মধ্যে এই অফিস থেকে যেন তাদের তদন্ত রিপোর্ট, তদন্তের অগ্রগতি যেন তারা অফিসিয়ালি জানায়, সে বিষয়ে তাদের কাছে আমরা দাবি পেশ করি। চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। বিকেলে এক ব্রিফিংয়ে নেতৃবৃন্দ এই ঘোষণা দেন। এদিকে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার সকাল 8টা থেকে 24 ঘন্টা কর্মবিরতি পালন করেছে আন্দোলনকারীরা। একই দাবিতে সকাল 11টা থেকে চট্টগ্রাম শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের নেতৃত্বে ইসহাক ডিপো সংলগ্ন টোল প্লাজা সড়ক অবরোধ করেন। এদিকে টানা 4 দিনের কর্মবিরতিতে বন্দর বেসরকারি আইসিডিতে সৃষ্টি হয়েছে ভয়াবহ কন্টেইনার জট। বন্দর এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। জানতে পেরেছি যে আমাকে নির্বাচন কমিশনের অধীন থেকে আমাকে অব্যাহতি দেওয়া হয়েছে, বাট এখনও পর্যন্ত কোনো চিঠি আমি পাই নাই। আবার শুনলাম গতকালকে আমাদেরকে পায়রা এবং মংলাতে বদলি করা হয়েছে, কোনো চিঠি, কোনো অফিস অর্ডার কিন্তু আমরা এখনও পাই নাই। আমাদেরকে বিভিন্নভাবে হুমকি দিয়েছেন বা আমাদের লোকদেরকে বদলি করছেন, বিভিন্ন ধরনের প্রশাসনিক ব্যবস্থার কথা বলছেন, মোবাইল কোর্ট পরিচালনা করে শাস্তি দেওয়ার ব্যবস্থা বলছেন। সব কিছু বিবেচনায় নিয়ে যে কর্মসূচি আমাদের চলছে, এটি আমরা আগামীকাল সকাল 8টার পর থেকে অনির্দিষ্টকালের জন্য আমরা ঘোষণা করেছি।